ছাত্র শিবিরের প্রতি আপনাদের যে প্রত্যাশা, বিশেষ করে 5ই আগস্টের পূর্বে আমরা আসলে ওইভাবে নিজেদেরকে প্রেজেন্ট করার সুযোগটা পাই নাই। এরপরে ক্যাম্পাসগুলোতে এক ধরনের আধিপত্য বিরাজ থাকার কারণে স্বাভাবিকভাবে যে সকল মত সকল কাজগুলো স্বাভাবিক প্রক্রিয়া করা সেটা আমাদেরকে করতে দেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে আমরা চেষ্টা করছি যে ছাত্র রাজনীতি নিয়ে যে একটা ভীতি তৈরি হয়েছে শিক্ষার্থীদের মাঝে সেটা দূর করা এবং গঠনমূলক যে ছাত্র রাজনীতি, সেবামূলক যে ছাত্র রাজনীতি, যেখানে শিক্ষার নিয়ে প্রতিযোগিতা হবে, সেবার কাজের প্রতিযোগিতা হবে, সেই রাজনীতিটাই আমরা 5ই আগস্টের পরে ধাপে ধাপে একটা পর্যায়ে উন্নীত করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ সারা দেশের সকল ক্যাম্পাসগুলোতেই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের কাজগুলোকে ভালোভাবে নিচ্ছেন, অ্যাপ্রিসিয়েট করছেন। তো সেই জায়গা থেকে আপনারাও যেহেতু সমাজের একটা গুরুত্বপূর্ণ স্টেক্স এবং আপনারা জাতির বিবেক হিসেবে সবার কাছে বিবেচিত, তো আমরাও আপনাদের কাছ থেকে ছাত্র শিবির সম্পর্কের প্রত্যাশাগুলো পরামর্শগুলো চাইব। আপনারা মন প্রাণ খুলে আমাদেরকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। তো আমি শুরুতে যেটি বলবো, আমি শুরুতে যারা এই জুলাই আগস্টে জীবন দিয়েছেন, শহীদ আবু সাঈদ বাংলাদেশের একটি আইকনিক ফিগার এবং তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, আপনাদের রংপুরের সন্তান ছিলেন। তো নিঃসন্দেহে এটি আপনাদের জন্য অনেক গর্বের, আমাদের জন্য গর্বের। তার এই আত্মত্যাগ, তার এই জীবনের বিনিময়ে বাংলাদেশ দীর্ঘদিনের একটা স্বৈরাচারমূলক পরিবেশ, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ থেকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি শুরুতেই শহীদ আবু সাঈদ সহ এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন, আমিন। সেই সাথে তাদের পরিবারের জন্য দোয়া করতে চাই, শহীদ পরিবারগুলোকে যেন আল্লাহ তাআলা রহম করেন, ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং তাদের যে অপূরণীয় ক্ষতি এটি আসলে দুনিয়ার কোনো কিছু দিয়ে বিনিময় করা সম্ভব না। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছেই তাদের এই উত্তম বিনিময় তাদের পরিবারের জন্য আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহুম্মা আমিন। দেখুন 5ই আগস্টে যা ঘটে গিয়েছে, অথবা অনেকে অনেকভাবে রাজনৈতিক বিশ্লেষণগুলো করে থাকেন, বাট আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মতো যে পরিণতি ভোগ করেছেন, এর জন্য আসলে একান্তই শেখ হাসিনা সহ তার দলের নেতাকর্মীরাই দায়ী। কারণ তাদের অপকর্ম, তাদের এই স্বৈরাচারী মনোভাব, তাদের ফ্যাসিবাদ কায়েমটা এত উচ্চ বিলাসী পর্যায়ে পৌঁছে গিয়েছে, মানুষকে মেরে ফেলতে কোনো কুণ্ঠাবোধ করেনি। এবং যেদিন সে পালিয়ে গিয়েছে, আমাদের কাছে বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে আমরা জেনেছি, সেদিন যদি কয়েক লাখ লক্ষ মানুষকে মেরেও যদি তার থাকার সুযোগ হতো, তাহলে কিন্তু সে সেটাই করত। তো এমন একটি ঘৃণ্য, এরপরে হচ্ছে গণহত্যাকারী একজন ব্যক্তিত্ব যে বাংলাদেশটাকে পুরো একটি অন্ধকার এবং নরকে পরিণত করেছে। তা আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের লড়াই সংগ্রামের পর 5ই আগস্টের ছাত্র জনতা সকলে একসাথ হয়ে, আপামর মানুষ সকলের অবদান ছিল। আমরা যেটা বলেছি, এটা যদিও ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছে, কিন্তু এই আন্দোলনে একটা পর্যায়ে এসে সবার অংশীদারিত্ব সামিল হয়ে গিয়েছে, একেবারে বিভিন্ন শ্রেণী পেশার, এবং আপনাদের অবদানকেও আমরা বিশেষভাবে স্বীকৃতি দিতে চাই। আপনারা সে সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এরপরে দেখুন, এত হত্যাকাণ্ডের পরও এখনো পর্যন্ত আওয়ামী লীগ বা তাদের কোনো অফিসিয়াল জায়গা থেকে এটা ন্যূনতম কোনো অনুশোচনা বোধ প্রকাশ করেনি। তো একটি দল কতটা হিংস্র হলে এটা পসিবল। এবং আমি মাঝে মাঝে চিন্তা করি যে যারা এখন আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন। যে নেত্রী তাদের নেতাকর্মীদেরকে এমন একটা বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারে, সেই নেত্রীর কথা শুনে আবার যারা এখন বিভিন্ন জায়গায় পুনর্বাসন করার চিন্তা করছেন অথবা আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন, নিঃসন্দেহে এরা বোকার স্বর্গে বসবাস করছেন। আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি, আমি আমার অবজারভেশন থেকে বলতে পারি, আপনাদেরও নিঃসন্দেহে এই অবজারভেশন আছে যে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে, যে প্রজন্মের একবার ছোট্ট একটা শিশু থেকে শুরু করে যারা আমাদের যুবক শ্রেণী রয়েছে, সকলের মাঝে এই ফ্যাসিবাদের বিরুদ্ধের একটা চিন্তা, একটা স্পিড সবার মনের মাঝে কাজ করছে। তো এই জেনারেশনটা তো আগামী 5 বছর পরে নিঃশেষ হয়ে যাবে না, নিঃসন্দেহে এই জেনারেশনটা রিপ্লেস হতে মিনিমাম 20 থেকে 30 বছর সময় লাগবে। তো এই মনস্তাত্ত্বিক জায়গার সাথে যুদ্ধ করে হাসিনা যে মানে হঠকারী চিন্তাগুলো করছে, আবার ফিরে আসা, বিভিন্ন রূপ ধারণ করে ফিরে আসা, এটা কখনো বাংলাদেশে সম্ভব হবে না। তো আমরা এজন্য বিশেষ করে হচ্ছে যারা এই কাজগুলো করার চেষ্টা করছে তাদের জন্য সতর্ক হিসেবে সেটি বলবো। সেকেন্ড যে পয়েন্টটা বলতে চাই, যে আপনারা যারা সাংবাদিকতায় আছেন, নিঃসন্দেহে খুব চ্যালেঞ্জিং একটি পেশা এটি। বিগত সময়ে আমরা যেটা লক্ষ্য করেছি, একটা শ্রেণী সাংবাদিকদের মধ্য থেকে একটা গোষ্ঠী বা একটা শ্রেণী হোক বাধ্য হয়ে অথবা বিভিন্ন কারণে
ফ্যাসিবাদের পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন। দেখুন, সবার আদর্শ আলাদা থাকতে পারে, একটি আদর্শের বৈচিত্র্য থাকাটা একটি সমাজের জন্য, একটি রাষ্ট্রের জন্য সৌন্দর্য। কিন্তু আমি আমার নিজের আদর্শকে মানে অতিমাত্রায় সবার কাছে উপস্থাপন করতে গিয়ে অন্যর আদর্শকে ইগনোর করা অথবা অন্যদেরকে হেয় প্রতিপন্ন করা, এই কাজগুলো কিন্তু বিগত সময়ে সাংবাদিকতার এই জায়গা থেকে কিছু কিছু ব্যক্তিরা করেছেন। আমি আশা করব 5ই আগস্টের পরে আমরা পেশাদারিত্বের জায়গাটা আপনাদের কাছে বিশেষভাবে প্রত্যাশা করব। এরপর আপনাদের সবার যার যা ইচ্ছে সে আদর্শকে আপনি লালন করবেন, সে আদর্শের চর্চা করবেন, কিন্তু সত্যের পক্ষে যেন আমরা সবসময় থাকতে পারি। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার মতো সেই সৎসাহস নিঃসন্দেহে আপনাদের আছে, এবং সেটা 5ই আগস্টের পর আরও বৃদ্ধি পাবে, এবং সেটা দলমত সকল কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা সেই পেশাদারিত্ব পালন করবেন। ছাত্র শিবির নিঃসংকোচে বলছি, এবং আমি উদার্থভাবে বলছি, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। থার্ড যে পয়েন্টটা বলতে চাই, রংপুর অঞ্চল নিয়ে একটা মিথ আমাদের মাঝে আছে, বা একটা কথা প্রচলিত আছে যে বাংলাদেশে ওভারঅলই এই উত্তরাঞ্চলটা অবহেলিত হয় উন্নয়নের দিক থেকে, এরপর হচ্ছে সরকারের বাজেটের দিক থেকে। তো ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এটা বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তাদের কাছে আহ্বান জানাবো, পাশাপাশি ভবিষ্যতে যারা এখানে সরকার গঠন করবেন তাদের প্রতি বিশেষ অনুরোধ করব এখানে শিক্ষা, অবকাঠামো এবং সার্বিক উন্নয়ন, যেহেতু উত্তরাঞ্চল থেকে সারা দেশে কৃষির একটি বড় অংশ সাপোর্ট কিন্তু এখান থেকে যায়। তো সে জায়গায় এখানে উন্নয়নের জায়গাটা বেশ কিছু দুর্বলতা রয়েছে, পিছিয়ে রয়েছে, এবং আমরা এই আহ্বান জানাবো, এবং ভবিষ্যতে ছাত্র শিবির তার নিজের জায়গা থেকে যতটুকু সুযোগ রয়েছে, সামর্থ্য রয়েছে, আমরা ইনশাল্লাহ এই বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করব। সর্বোপরি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন আপনাদের কথা শুনবো, আপনাদের যদি আমাদের কাছে প্রশ্ন থাকে সেটা শুনবো, পাশাপাশি পরামর্শগুলো নিব। এটা নিয়ে বসেছি, কথা বলেছি, এবং আইনি উপদেষ্টার সাথে বিষয়টা নিয়ে কথা বলেছি। তো উনি আমাদেরকে নিয়মতান্ত্রিকতার বিষয়গুলো বলেছেন, যে একটি মামলা তিনি হুট করেই নিষ্পত্তি করে দিতে পারেন না বা সুপারিশ করতে পারেন, এমনটা ওনার পক্ষ থেকে বক্তব্যে বলা হয়েছে। বাট আমরা বলেছি, দেখুন আসলে নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে তো আসলে ইন্টারিম গভর্নমেন্টটা গঠিত হয়নি, এবং একটি বিপ্লব, একটি আন্দোলন, একটি গণ অভ্যুত্থান কোনো নিয়মকানুন মেনে হয় না। এজন্য সব কিছুর ক্ষেত্রেই আপনাকে বিশেষ ব্যবস্থা নিতে হয়। তো এই বিষয়গুলো আমরা বলার চেষ্টা করেছি, এবং সম্প্রতি অনলাইনে এটা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে, দেখেছেন। তো আশা করছি ওনাদের বোধোদয় হবে, এবং ওনারা গণ অভ্যুত্থানকে ধারণ করে, স্পিরিটকে ধারণ করে মামলাগুলো নিষ্পত্তি করবেন, এটা আমরা বিশেষভাবে প্রত্যাশা রাখছি। এই আশ্বাস তো সেই দীর্ঘদিন ধরে চলে আসতেছে, যদি এখনো সেটি বাস্তবায়ন হচ্ছে না, যদি না হয় করণীয় আছে কিনা ছাত্র শিবির? নিঃসন্দেহে আমরা কর্মসূচি তখন যেতে হবে। স্বাভাবিকভাবে যেটা হয় বাংলাদেশে, কোনো কিছু যখন নর্মালি হয় না তখন সেখানে চাপ প্রয়োগ করতে হয়। তো আমরা ইনশাল্লাহ এই চাপ প্রয়োগটা বৃদ্ধি করবো ইনশাল্লাহ। যে আমাদের বিশ্ববিদ্যালয় শাখা অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা থেকে গতকালকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল, সেখানে আমরা বিষয়গুলো উল্লেখ করেছি। মূলত পারভেজ এবং তার কিছু বন্ধুরা এবং সেখানে কিছু মেয়ে শিক্ষার্থী সহ চা খাচ্ছিলেন, আড্ডা দিচ্ছিলেন। তো সেখানে ছোটোখাটো একটা বিষয়, হয়তো কেউ কারোর দিকে তাকিয়ে হাসি দিয়েছেন, অথবা কোনো একটা বিষয় নিয়ে ছোটোখাটো ভুল বুঝাবুঝি হয়েছে। এর প্রেক্ষিতে পরবর্তীতে তারপর হামলা করা হয় এবং হত্যার ঘটনাটি ঘটে। তো আমরা নিঃসন্দেহে এটি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমরা সাপোর্ট করি না। সেটা যদি মব সৃষ্টি করে কোনো একজন একবারে স্পষ্ট প্রমাণ সহকারে যদি কোনো অপরাধীও চিহ্নিত হয়, তাকেও মব সৃষ্টি করে হত্যাকাণ্ডের পক্ষে আমরা কখনোই না। সেখানে আইন রয়েছে, বিচার রয়েছে, এবং আমরা আরও যতটুকু জেনেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেও বিষয়টাকে মিটমাট করে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা গ্রুপ অতি উৎসাহী হয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। তো এটা দুঃখজনক, আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং এটার ন্যায় বিচার হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, সেটার প্রত্যাশা রাখছি। তবে বাংলাদেশের রাজনীতির কিছু কালচার আসলে খুব খারাপ, এটা আমরা কখনো প্রত্যাশা করি না। দীর্ঘদিন ধরে এটা ঘটে আসছে এবং চলমান রয়েছে, এখনো 5ই আগস্টের পরেও কিছু ক্ষেত্রে চলমান রয়েছে, যে একটি পক্ষ আরেকটি পক্ষকে ছোট ছোট উইং ধরে গায়েল করার প্রচেষ্টা। একটা হত্যাকাণ্ড হয়েছে, সেখানে আমরা দেখছি যে একটি পক্ষ আরেকটি পক্ষকে গায়েল করার জন্য এটাকে টুলস হিসেবে ব্যবহার করছে। তো এটি নিঃসন্দেহে কাম্য না। আমরা চাই যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ঘটুক। কোনো একটি ঘটনা ঘটলে এটা নিয়ে রাজনীতি না করে বরং সেটা ন্যায় বিচার এবং সেটা কিভাবে সুষ্ঠু সমাধান করা যায়, এদিকে সবার নজরটা রাখতে পারলেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ঘটবে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, ছাত্রদলের সভাপতি বলেছেন যে এই যে বিপ্লব জুলাই অভ্যুত্থান এটা তথাকথিত বলেছে, আপনার এই বিষয়ে বক্তব্য?
দেখুন, তথাকথিত বলাটা তো এটা কখনোই মেনে নেওয়ার মতো বিষয় না। তো এখানে আসলে উনি কারো ইশারা ইঙ্গিতে বাধ্য হয়ে বিষয়টি বলেছেন কিনা অথবা কারো দ্বারা পরিচিত হয়ে বলেছেন কিনা, নিঃসন্দেহে এটি যথেষ্ট পর্যালোচনার দাবি রাখে। তো আমাদের জায়গা থেকে এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা শুধুমাত্র ছাত্র শিবিরের জায়গা না, বরং যতগুলো শহীদ হয়েছে, যতজন আহত হয়েছে আন্দোলনে, এবং এই আন্দোলনে যতজন সম্পৃক্ত ছিল, সবার স্পিরিটের সাথে এক ধরনের এটা বেইমানি সূচক শব্দ আমি বলবো। তো এরপরও তিনি রাতে আবার বিষয়টাকে ভুল হিসেবে আখ্যায়িত করেছেন। এজন্য যেহেতু তিনি ভুল স্বীকার করে নিয়েছেন, আমরা সেটাকে স্বাভাবিকভাবে নিচ্ছি। তবে ভবিষ্যতে যেন এই সমস্ত বিষয় নিয়ে সকলের পক্ষ থেকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা হয়, আমরা এটা প্রত্যাশা রাখছি। আমি সবাইকে ধন্যবাদ। ৭১ টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্ন হলো, আপনাদের সংগঠনের পক্ষ থেকে একটা দৃষ্টিভঙ্গি জানতে চাই যে যারা বর্তমান ছাত্র সংগঠনে আছে, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছে বা জনশক্তি আছে, আমরা শুনেছি যে শিবিরের সাবেক শিবিরদের পক্ষ থেকে একটা সংগঠন দেওয়া হবে। এই বিষয়ে আসলে কতটুকু, এবং আপনাদের এক সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান মঞ্জু পার্টির নেতা, উনি আপনাদের সংগঠনের মানে তিনি একটি দল করেছেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আপনাদের মতাদর্শের মানুষ তার সাথে কতটুকু আছে, এই দুটো বিষয়। আর এই দুইটা দল হলে আপনাদের সংগঠন কতটুকু ক্ষতিগ্রস্ত হবে? আচ্ছা, দেখুন, আমরা ইসলামী ছাত্র শিবির তো ছাত্র সংগঠন, এবং আমাদের নিজস্ব সংবিধান রয়েছে, আমাদের গঠনতন্ত্র, কর্মপদ্ধতি সব কিছু আলাদা রয়েছে। আপনি যদি একটু কষ্ট করে স্টাডি করেন এই বিষয়গুলো ক্লিয়ার হবেন। এবং আমাদের যেটা বলা হয় যে ছাত্র জীবন শেষ হওয়া, ছাত্র জীবন শেষ মানে হচ্ছে তিনি সাংগঠনিক পদ বা সাংগঠনিক পোস্ট থেকে তিনি কর্মজীবনে চলে যান। তো আমাদের মূল কনসেপ্ট হচ্ছে কর্মজীবনে যাওয়ার পরে আসলে ওনার পুরো এখতিয়ারটা মানে ছাত্র শিবির বহন করে না। বিশেষ করে হচ্ছে উনি কোথায় বিশেষ করে এই প্রেক্ষাপটে যে তিনি কোন দলে যোগদান করবেন, এরপর হচ্ছে তিনি কিভাবে দল গঠন করবেন, এই বিষয়গুলো আমাদের এখতিয়ারে থাকেন না। এটা তিনি ওনার ভ্যালুসটা যেভাবে ম্যাচ করেন, সেখানে তিনি জামাতেও যুক্ত হন, এরপর এবি পার্টির বিষয়টা আপনি এনেছেন, এরপর হচ্ছে আরও কিছু ইসলামিক দলেও বেশ কিছু ভাইরা আছেন। আবার অনেকে আছে টোটালি পলিটিক্সের সাথে থাকেন না, তিনি প্রফেশনালিজম নিয়ে থাকেন। এরকমও আপনি হিউজ পরিমাণ পাবেন দেশের বাইরে, তারা টোটালি পলিটিক্সের সাথে থাকেন না। তবে সবাই ছাত্র শিবিরের প্রতি একটি ভালোবাসার জায়গা, ভ্রাতৃত্বের জায়গাটা সবারই তৈরি হয়। ছাত্র শিবিরকে সবাই নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করে থাকেন, এটি সাধারণত ঘটে থাকে। এখন আপনি যেটা বলেছেন যে একটা নতুন দল গঠন হতে যাচ্ছে, তো কেউ যদি নতুন দল গঠন করতে চায়, বাংলাদেশের সংবিধানে সেটা তাকে সেই অধিকার দিয়েছে, সেই আলোকে গঠন করবেন। তবে আমাদের জায়গা থেকে আমরা শুধুমাত্র কোনো রাজনৈতিক দল না, আমরা যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো আদর্শ যেখানেই বাংলাদেশের দেশের স্বার্থ এবং ইসলামী মূল্যবোধের স্বার্থের সাথে ম্যাচ করবে, মানবিকতার স্বার্থের সাথে ম্যাচ করবে, আমরা সবাইকে সাথেই সুসম্পর্ক বজায় রাখা, যেখানে যেখানে সুযোগ রয়েছে সহযোগিতা করা। বিশেষ করে আপনি জানবেন যে হেফাজতে ইসলামের যে আন্দোলন হয়েছিল, সেখানে কিন্তু হেফাজত যদিও সরাসরি আমাদের পক্ষ থেকে কোনো দল না, সেটা আলাদা একটা প্ল্যাটফর্ম ছিল, কিন্তু ওই সময়টাতে আমরা ফুললি এঙ্গেজ ছিলাম তাদের সে আন্দোলনগুলোতে, মাঠে বলুন, সকল দিক থেকে বলুন। এরপর বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ক্ষেত্রে একই বিষয় ঘটেছে। তো এইভাবে করে যে কোনো দলের সাথে যারা এই দেশের স্বার্থে, দেশপ্রেমের জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে, মূল্যবোধের জায়গা থেকে কাজ করবে, আমরা সবার সাথেই ম্যাচ করে কাজ করতে পারি। দেখুন, আমরা তো একটি ছাত্র সংগঠন, আমাদের পলিটিক্যাল যদিও কিছু কার্যক্রম আছে, বাট ছাত্র সংগঠন হওয়ার কারণে আমাদের নিজস্ব একটা লিমিটেশন রয়েছে। তো এই জায়গা থেকে যেমন আজকে শুরুতে আমি এই পয়েন্টটাকে অ্যাড্রেস করেছি, এটা আমাদের একটা পদক্ষেপ বলতে পারেন। এবং নেক্সট টাইম এই কথাগুলো আপনাদের জায়গা থেকে বেশি বেশি বলা দরকার, যারা বুদ্ধিভিত্তিক জায়গাগুলোতে আছেন তাদেরকে এই বিষয়গুলোর কলম ধরা দরকার। এবং আমাদের ওইখানে যারা দায়িত্বশীল আছেন, আমিও ঢাকায় যখন যেখানে যেভাবে সুযোগ হয়, অর্থাৎ যেখানে আমাদের সুযোগ থাকবে সেখানে আমরা এই বিষয়গুলোকে যদি তুলে ধরতে পারি, তাহলে সচেতনতা বাড়বে, এবং আশা করছি যে সামনের দিন অবশ্যই এটা একটা পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। আপনি শুরুতেই বলেছেন যে মন খুলে যেন সবাই কথা বলি, জন্যই একটু সাহস করে বলার চেষ্টা করছি। দুটো বিষয় একটু দৃষ্টিতে দিতে চাই। একটি হলো যে জামায়াতে ইসলামের সাবেক, আমরা সাবেক নেতাই বলছি, উনি যেহেতু এখন দলের কোনো পদে নেই, কোনো দায়িত্বে নেই, জামায়াতুল ইসলাম, তিনি তো ছাত্র শিবিরের সাবেক নেতা। আপনি একটু আগে বললেন যে ছাত্র সংগঠন থেকে বিদায় নেওয়ার পরে তার আর কোনো পেশাগত বা রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গিতে আপনাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না বা মতামত থাকে না। ঠিক এই কারণে কি উনি বিপ্লবের 9 মাস পরও কারাবন্দী, ছাত্র শিবিরের দৃশ্যমান কোনো কর্মসূচি নেই,
উনি সাবেক নেতা হবার পরও শিবিরের যে নির্লিপ্ততা সেটা উত্তরাঞ্চলের মানুষকে কষ্ট দিয়েছে, সে ব্যাপারে আপনাদের পদক্ষেপ বা কর্মসূচি আছে কিনা? আপনি টেলিভিশনে টকশোতে, আমার টেলিভিশন মানে আমি যে টেলিভিশনে কাজ করি এখন টিভিতে অনেকবার বলেছেন যে ছাত্র শিবির লেজুর ভিত্তিক কোনো ছাত্র সংগঠন না, জামাতের এজেন্ডা তারা বাস্তবায়ন করে না। ঠিক এই কারণেই ছাত্র শিবির কি আলাদা কোনো কর্মসূচি দিতে পারে কিনা, এটি আমাদের ইসলাম দৃষ্টিতে, যেহেতু জামাত দিচ্ছে না তার মানে ছাত্র শিবিরও দিচ্ছে না, এটা একটা সাধারণ ধারণা মানুষের ভিতরে। এ ব্যাপারে একটু বক্তব্য জানতে চাই। আরেকটা ব্যাপার জানতে চাই যে ছাত্র শিবিরের বয়স আমরা জানি যে প্রায় 48 বছর হয়ে গিয়েছে। আপনাদের ইতিহাস বলে যে 77 সাল থেকে আপনারা কাজ করছেন, এরপরেও সমাজে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের পরিচয়টা এখনো পর্যন্ত ট্যাগিং এর ভিতরেই বন্দী। কেন এই পরিচয়টা এখনো নরমাল হচ্ছে না? এবং এই বিপ্লবের শিবিরে যে এত বড় স্টেক, এরপরও শিবিরের ছেলেরা কেন বলতে পারছে না বুক খুলে যে সে শিবিরের দায়িত্বশীল বা শিবিরের নেতা বা সে শিবির করেছে? এবং আমরা দেখছি যে রংপুরে মেডিকেল কলেজে একটা ঘটনা ছিল, ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র দলের বিরোধ, সেখানে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আমরা ফোন করেছিলাম, গণমাধ্যম কর্মীরা, তারা বলেছেন যে সেখানে শিবিরের কোনো কমিটি নেই। কিন্তু ছাত্র শিবির সম্পর্কে যারা বিন্দুমাত্র জানে, এটা কেউ বিশ্বাস করবে না যে সেখানে তাদের কমিটি নেই। এই অস্বীকারটা কেন করা হয়েছিল? এবং বেগমরোগা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ে যে স্টল দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় লেখা হলো যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সুতরাং ছাত্র শিবির এটা দিতে পারে না। তারা কি করলো? সুন্দর করে সেই নামটা মুছে দিল। এই যে আপোষ করার মানসিকতা, নিজেকে নিজের স্টেক থেকে সরে আসার মানসিকতা, এবং শিবির করার পর একটা ছেলে কবে বলতে পারবে যে সে আসলে ছাত্র শিবির করে? এই ট্যাগিং এর ভয়টা কবে তাদের দূর হবে? স্বাভাবিক তারা কবে হবে? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমাদের এটিএম আজহারুল ইসলাম সম্পর্কে আপনি যেটা বলেছেন, তো তিনি ছাত্র শিবিরের 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন, আর সর্বশেষ তো তিনি জামাতের সহকারী সেক্রেটারি জন্য দায়িত্ব পালন করেছেন বা করছেন। তো এই জায়গা থেকে আসলে আমরা শুরু থেকেই এ বিষয়ে ভয়েস রেজ করার চেষ্টা করেছি, এবং আমাদের বড় বড় যতগুলো কর্মসূচি ছিল সেখানে আমরা এই বিষয়গুলো কথা বলার চেষ্টা করেছি। মাঝখানে জামাত ইসলাম একটি বড় কর্মসূচি পালন করেছিল, আপনি জানেন, ঢাকাতে সহ বিভিন্ন জায়গায় আজহারুল ইসলাম মুক্তির দাবিতে। সর্বশেষ যেটি ছিল যে ওনার এই কর্মসূচি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটা কর্মসূচি জামাতে ঘোষণা করেছিল, পাশাপাশি স্বেচ্ছায় কারাবরণ মতো খুব হার্ড কর্মসূচিতেও যাওয়ার জন্য জামাতের আমিরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। তো সবকিছু বিষয়কে ছাত্র শিবির তার নিজের জায়গা থেকে অবজার্ভ করেছে, এবং সর্বশেষ যেটা আজকে ওনার শুনানি রয়েছেন, এবং এক্ষেত্রে আসলে খুব দুঃখজনক বলবো আর কি, যেটি আমার আগে একটা প্রশ্ন করেছেন যে জুলাই আগস্টের মতো যে ভিকটিম যারা আছেন এখানে তাদের মামলাগুলো এখন নিষ্পত্তি করার ক্ষেত্রে সরকারের যে উদাসীনতা, তো সেক্ষেত্রে এটিএম আজহারুল ইসলামের ক্ষেত্রে ঠিক একই উদাসীনতা ওনারা প্রদর্শন করছেন, এবং বেশ কিছু পয়েন্টে ওনারা হাইকোর্ট দেখানোর মতো করেই আইন মন্ত্রণালয় অনেক কিছু ডিল করার চেষ্টা করেছেন। তো যেটা আসলে খুবই দুঃখজনক বাংলাদেশের এই প্রেক্ষাপটে, যেহেতু তিনি খুবই মাজলুম একজন ব্যক্তিত্ব এবং উত্তরাঞ্চলেরই আপনি অ্যাড্রেস করেছেন। তো সবকিছু মিলে আমরা জোর দাবি জানাচ্ছি ওনার মুক্তি ইনশাল্লাহ হবে। আর ছাত্র শিবিরের জায়গা থেকে যদি এরপরে সরকার এটা নিয়ে টালবাহানা করে, তা আমাদেরও তো একটা ধৈর্যের মানে বাঁধ ভাঙার বিষয় রয়েছে। তো আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা উদারতা দেখাচ্ছি, নিয়মতান্ত্রিকতাকে সম্মান জানাচ্ছি, কিন্তু যদি সেটা আমাদের ধৈর্য নিয়ে চিনিমিনি খেলা হয় অথবা আমাদের উদারতাকে দুর্বলতা মনে করা হয়, তাহলে এটাকে আমরা আসলে খুব ভালোভাবে নেওয়ার সুযোগ নেই, এবং আমরা কঠোর কর্মসূচিতে যাবো ইনশাল্লাহ, এটা কথা দিচ্ছি। সেকেন্ড যে পয়েন্টটা বলেছেন ছাত্র শিবির পরিচয় দেওয়া, নিঃসন্দেহে 5ই আগস্টের আগে আর পরের প্রেক্ষাপটে এক না, এখানে বেশ পরিবর্তন এসেছে। তো একটি পয়েন্ট আমি জাস্ট একটু উল্লেখ করি, এই যে ছাত্রদল মাঝে মাঝে অভিযোগ করে যে ছাত্র শিবির ছাত্ররা নিষিদ্ধ এই প্রসঙ্গটাতে কাজ করে, বা এটা ওনাদের পক্ষ থেকে একটা মানে কোনো ধরনের লজিক ব্যতীত একটা ভিত্তিহীন আমি বলবো অভিযোগ। 5ই আগস্টের পর আমরা একটি ইন্টারনাল সার্ভে করেছিলাম সারা দেশের সকল ক্যাম্পাসগুলোতে, আপনি অবাক হবেন সেই সার্ভেতে উঠে এসেছে 80% শিক্ষার্থী বাংলাদেশের কোনো ছাত্র রাজনীতি চায় না। এখন প্রশ্ন হলো যে কেন চায় না? তো এটার মূল কারণটা হচ্ছে আসলে দীর্ঘ 15টি বছর ছাত্র রাজনীতি শব্দটা বলতে তারা যা বুঝেছে, যা দেখেছে, এটা এত বেশি তাদের মানসিক ট্রমা তৈরি করছেন, তারা এর জন্য কোনো ছাত্র রাজনীতি চায় না। তো সে জায়গাটাকে ছাত্র শিবির চ্যালেঞ্জ হিসেবে নিয়ে 5ই আগস্টের পর প্রত্যেকটা কর্মসূচি শিক্ষার্থীদের সাইকোলজি বুঝে, মনস্তাত্ত্বিকতাকে অনুধাবন করে এবং সময়কে রিড করে আমরা আমাদের কর্মসূচিগুলো নেওয়ার চেষ্টা করেছি। এবং আপনি দেখবেন 5ই আগস্টের পরে আর আজকের অবস্থান শিক্ষার্থীদের মাঝে মনস্তাত্ত্বিক অনেক পরিবর্তন ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা ক্যাম্পাসে।
তো এই ক্রেডিটটা কোথায় দাবি করবো আমরা বলুন? মানে এই যে আমরা একটা চমৎকার একটা পরিবেশ তৈরির জন্য কাজ করি, শুধুমাত্র আপনারা আমাদের প্রোগ্রামগুলো দেখছেন তা না, আমরা ইন্টারনালি এই পরিবেশগুলোও সুন্দর করার জন্য চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, এবং পরিবর্তন হচ্ছেও বটে, নিঃসন্দেহে আপনাদের চোখে সেটা ধরা পড়ছে। এখন আসেন, কিছু কিছু ক্যাম্পাসে যেটা হয়েছে, শিক্ষার্থীরা 5ই আগস্টের পরে আন্দোলন করে প্রশাসনিকভাবে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে। যেমন আপনি বুয়েটের কথা চিন্তা করুন, আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এমন একটা ট্রমা সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীরা কোনোভাবে ছাত্র রাজনীতি এখানে মেনে নেবে না। তো এখন যেখানে প্রশাসনিকভাবে ছাত্র নিষিদ্ধ, সেখানে কি আমি প্রশাসনিকের সেই ইয়াটার উপরে জোর করে অথবা সেখানে মব ক্রিয়েট করে কি সেটা করা সম্ভব? সেটা ধীরে ধীরে আস্তে আস্তে করে কালচারাল পরিবর্তন আনতে হবে। তো আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাল্লাহ এই পরিবর্তনটা আমরা নিয়ে আসবো, এবং আপনাদের সুযোগ থাকলে আপনারা একটা সার্ভে করবেন, এটা ধাপে ধাপে উন্নতি হবে, যত দিন যাবে এটা উন্নতি হবে। এই জন্য আমাদেরকে একটু সুন্দরভাবে কাজ করতে দিতে হবে। বিভিন্ন জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে পিছন থেকে টেনে ধরে একটা মানসিকতা, আবার আগের মতো ট্যাগিংয়ের একটা মানসিকতা, অথবা হচ্ছে আধিপত্য বিরাজ করছি, যে আমি মনে হচ্ছে এখন ক্ষমতায় আসি নাই, কিন্তু আমি ক্ষমতার চেয়ারে বসে যেমন আচরণ করি, কথা বলি, ঠিক একই ভাষায় আমাদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে, শিক্ষার্থীদের সাথে আচরণ করা হচ্ছে। কুয়েটের ঘটনাগুলো আপনারা দেখেছেন, এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় ঘটনাগুলো দেখছেন। এটা বন্ধ করতে হবে, এটার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং আমরাও এটা খুব দৃঢ় প্রতিজ্ঞ, এগুলো আমরা বন্ধ করবো এবং সুন্দর একটা কালচার আমরা ফিরিয়ে আনবো। এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, এবং আপনাদেরও সকলে মিলে সম্মিলিত কাজ করতে হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের দুটি বড় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আর ছাত্রদলের মধ্যে আমরা প্রকাশ্য বিরোধী কথাবার্তা শুনতে পাচ্ছি, এবং দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে তাদের প্রকাশ্য বিরোধ চলে আসে। প্রশ্ন হলো, 5 আগস্টের আগে ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের এই ঝামেলা না হলে 5 আগস্টের পরে হচ্ছে কেন, এবং বাংলাদেশের ছাত্রদের মধ্যে যে ঐক্য প্রক্রিয়া সেটাকে কতটুকু বাধাগ্রস্ত করছে বিষয়টি জানাবে। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে, আসলে সবার নিজস্ব দলীয় এজেন্ডা থাকে, লক্ষ্য উদ্দেশ্য থাকে, কর্মসূচি থাকে। তো এই জায়গাটা আমি এটাকে বিরোধ বলবো না, এটা হচ্ছে সবার আলাদা আলাদা করে কার্যক্রম প্রকাশিত হচ্ছে। তো আমি শুরুতে বলেছি, আসলে দীর্ঘদিনের একটা কালচার, এটাকে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া যায় না, একটা মানসিক পরিবর্তন তো হইতে হয়। যেমন হাসিনা পালিয়ে গেছে, কেন তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে? তার কার্যক্রমের জন্যই তো। এখানে তো ব্যক্তি হাসিনা ফ্যাক্ট না, ব্যক্তি দল আওয়ামী লীগ তো ফ্যাক্ট না, মূলত তাদের যে কার্যক্রমগুলো, এগুলো যখন সাধারণ মানুষের মাঝে এক ধরনের মানে উদ্বেগ তৈরি করেছে অথবা তাদের ভিতরে ক্ষোভ তৈরি করেছে, তখনই সেই ক্ষোভটার একটা বহিঃপ্রকাশ, চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখেছি। এখন একই কাজগুলো যখন আরেকজন এসে আবার করবে, তাহলে তার প্রতি কি সেই ক্ষোভ তৈরি হবে না? এই জেনারেশনের ক্ষোভটা কি 5ই আগস্টে বিলীন হয়ে গেছে? এটা কি নিঃশেষ হয়ে গেছে? ক্ষোভগুলো তো জায়গা মতে আছে। তো এটা সবাইকে আমরা সতর্ক হতে বলবো, এবং যদি দীর্ঘমেয়াদী বাংলাদেশে রাজনীতি পরিচালনা করতে চায় অথবা গুণগত পরিবর্তন আনতে চায়, তাহলে জেনারেশনের এই সাইকোলজিটা এবং 5ই আগস্ট স্পিরিটটাকে যারা অনুধাবন করতে পারবে, তারা লং টার্ম এখানে বাংলাদেশে ভালো কিছু করতে পারবে। যারা শর্ট টার্ম কিছু চাইবে, অর্থাৎ ইনস্ট্যান্ট আমার সব কিছু দরকার, তারা আসলে জেনারেশনের সাথে একটা বিপরীত পক্ষে দাঁড়িয়ে যাবে। তো এটা আমরা যারা করছেন এই কাজগুলো, বিভিন্ন জায়গায় বিরোধ তৈরি করা, আপনি আমাদের প্রত্যেকটা বক্তব্যকে একটু অ্যানালাইসিস করেন, আমি এটা অনুরোধ করবো। নিঃসন্দেহে আপনারা যেহেতু সাংবাদিক, জাতির বিবেক, আপনাদের এই অ্যানালাইসিস ক্যাপাসিটিও অন্যদের চেয়ে অনেক বেশি হাই। আপনারা আমাদের প্রত্যেক বক্তব্যগুলোকে অ্যানালাইসিস করুন, এরপর হচ্ছে আমাদের কার্যক্রমগুলো অ্যানালাইসিস করুন, একটা কম্পারিজন করুন, এই জিনিসগুলো আসলে কার কারণে হচ্ছে। তো এটা আমরা আহ্বান জানাবো যে আসুন জুলাই স্পিরিটকে ধারণ করি, তাহলে ইনশাল্লাহ আমরা নিজেরাও ভালো করতে পারবো, আমাদের দেশটাও ভালো করবে ইনশাল্লাহ। নিঃসন্দেহে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তো বাংলাদেশে বড় বড় পরিবর্তনগুলো হয়েছে। আপনি সে একেবারে 69 থেকে শুরু করে 71, 90, এরপরে হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন বলুন, এরপরে কোটা আন্দোলন বলুন, এবং সর্বশেষ যে আন্দোলনটা হয়েছে, সবকিছুর উৎপত্তিস্থল তো ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতি। তো এটা প্রশ্নই আসে না, এবং বাংলাদেশ সংবিধান এটা সবাইকে অধিকার দিয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা বলেছি, পাবলিক সেন্টিমেন্টটা বা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর সেন্টিমেন্টটা একটা ভীতি তৈরি হওয়ার কারণে মূলত কিছু কিছু ক্যাম্পাস সেটা ঘটছে, এবং আমি ওই ভাইয়ের উত্তরে সেটা বলেছি, আস্তে আস্তে করে এটা কাটবে, এবং আশা করি একটা পর্যায়ে এটা স্বাভাবিক পর্যায়ে আসবে ইনশাআল্লাহ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ছাত্র শিবির কেন্দ্রীয় দায়িত্বে আছি, আমার গ্রামের বাড়ি কুমিল্লা, আর আমি পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স। এরপর আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সেকেন্ড মাস্টার করেছি MBA-তে এছাড়া। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স, তার মানে থার্ড মাস্টার্স আমার চলমান, আর এছাড়া তো দায়িত্বে আছি। তো আমি আমার কথা শেষ করছি, বাকি ভাইয়েরা পরিচয় দিবে। 6th ব্যাচ। তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।